গ্যারেজের দিকে পা চালাতে দেখে প্রচন্ড ভয় পেল তে। সাথে সাথে চাঙ্কুকের শক্ত হাতের বাহু বন্ধনে ছটফট করতে শুরু করলো। চাঙ্কুক শক্ত চাহনি দিয়ে এক পলক ভয়ার্ত মুখটার দিকে তাকালো। এরপর চোখ ঘোরালো গ্যারেজের দিকে। তে যেভাবে নড়াচড়া শুরু করেছে এতে মস্তিষ্কের ভিতর রাগ টকবক করছে। রাগে ইচ্ছে করছে এক্ষুনি কিছু একটা ঘটিয়ে ফেলতে, এক্ষুনি নিজের জঘন্যতম রূপটা দেখিয়ে দিতে। কিন্তু তে সেটা সহ্য করতে পারবে কিনা সন্দেহ। চাঙ্কুক নিজের ভয়াবহ রাগটা দাঁতে চেপে পেশিবহুল হাত দুটো আরো কঠোর করে নিল। অমনি তের ছোট্ট দেহটা চাঙ্কুকের শক্ত হাতের বলয়ে গুটিসুটি হয়ে গেল। বুকের সাথে কাঁদো কাঁদো মুখটা ঠেকে গেল তৎক্ষণাৎ। আসন্ন বিপদ নিয়ে ভাবনা শুরু হতেই অশান্ত ধারায় দু চোখের অশ্রু ছেড়ে দিল তে। চাঙ্কুকের সাদা কলারটা আর শক্ত করে ধরল না। ডান হাতের 5টা আঙুল দিয়ে সাদা কলারটা ধরেছিল। ধীরে ধীরে সেখান থেকে হাতটা নামিয়ে ফেলল তে। চোখের সামনে আর কিছুই দেখতে পেল না। সূর্যের শেষ আলোটা চোখ থেকে সরে যেতেই অন্ধকার নেমে এলো সর্বত্র। কানে শুধু শুনতে পেল গ্যারেজের দরজাটা ক্যাচক্যাচ শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে সবার অবস্থা বিমর্ষ হয়ে আছে। বিষণ্ণতায় ডুবে আছে সবার চিন্তা চেতনা। চাঙ্কুক এই মুহূর্তে কি করবে, কি করছে সেটা নিয়ে কারোর বিশেষ মাথা ব্যথা নেই। আপাতত একটাই চিন্তা, বাড়িতে খুব শীঘ্রই রানী মামি আসছে। রানী মামি ভোর 6টায় ট্রেনে চেপে রওনা দিয়ে ফেলেছে। দুপুর 12টা কি 1টার মধ্যে এখানে সশরীরে উপস্থিত হবে। এই মহিলার ব্যাপারে কেউ আজ পর্যন্ত গলা চড়িয়ে কথা বলতে পারেনি। কারোর দুঃসাহস নেই ওই রানী মুখার্জির সাথে ঝগড়া বা তর্ক করার। মহিলার আসল পরিচয়, তিনি একজন বিধবা, চাঙ্কুকের বড় মামার স্ত্রী। স্বামী মারা যাবার পর তার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন হয়নি তার রুষ্ট স্বভাবের আচরণের। বিধবা হিসেবে সাদা মাটা পোশাক আশাক পরাটা স্বাভাবিক ব্যাপার বলা চলে, কিন্তু রানী মুখার্জির ক্ষেত্রে সবটাই উল্টো পাল্টা দেখা যায়। কঠোর মেজাজের মহিলা হিসেবে সমাজের সর্বত্র তার পরিচিতি ছড়িয়ে গেছে। মাঝে মাঝে জিনও তার কাছে চুপচাপ হয়ে যায়। বড় ভাইকে যথেষ্ট সম্মান করতে বলেই ভাবির প্রতি সমীহ দেখায়। জিনের ছোট থেকেই কংগ্রের পরিবারের সাথে ভালো সাক্ষতা করে উঠেছে। আলাদা প্রতিপূর্ণ টান ছিল সবার প্রতি। কিন্তু বড় ভাই যেমন শৌখিন চিন্তার ছিল, তেমনি উগ্র প্রকৃতিরও। দুই ভাই বোনের মধ্যে এতটাই দূরত্ব ছিল, জিন কখনো ভাইয়ের কাছে যেতে চাইতো না। তার বড় ভাই পড়াশোনার খাতিরে শহরেই থাকতো। সেই শহরেই ব্যবসার ঘাঁটি স্থাপনও করে ফেলেছে। দিনকে দিন ফুলে ফেঁপে উঠেছে তার ব্যবসার বিস্তার। নাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দিক দিগন্তরে। জিন যখন প্রথম সন্তানের সুখবর নিয়ে অন্তঃসত্ত্বা হলো, তখন সে ধুমধাম করে বিয়ে করলো এই রানী মুখার্জিকে। শ্বশুরের থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিদেশেই ব্যবসার প্রসার ঘটাতে থাকলো। কিন্তু ভাগ্যের চূড়ান্ত সত্যের কাছে হেরে গিয়ে দুনিয়া ত্যাগ করলো সে। ফুসফুসের রোগকে জয় করে দেহ ছাড়লো একদিন। তাসের খেলাঘরের মতো ওনার সব ব্যবসা ধুলোর মতো ভেঙে গেল। চতুর্দিকে ঋণ কর্জ বাঁধিয়ে তার স্ত্রীকে যখন একা ফেলে চলে গেল, তখন চাঙ্কুকের বাবা নিজের উদারতার পরিচয় দিতে এই বিধবাকে আশ্রয় দিলেন। জিনও স্বামীর সিদ্ধান্তে রাজি হয়েছিল। তখন থেকেই রানী মুখার্জি এই পরিবারের সদস্য রূপে গণ্য হয়। সবকিছু বহু বছর যাবৎ ঠিকঠাক থাকলেও চাঙ্কুকের বাবা যখন পরগামী হলো, তখন থেকেই দেখা গেল তার আসল চরিত্র। জিনের সাথে যথেষ্ট অমায়িক সম্পর্ক তার। মনে মনে মিল হলে সম্পর্ক যেমন মধুর হয়, ঠিক তেমনটাই বলা উচিত। বিশ্বাসের স্থানটা কঠোরভাবে আয়ত্ত করে রেখেছে মহিলা। মাঝে মাঝে চাঙ্কুকের চেয়েও জিনের এনার প্রতি বিশ্বাস প্রবল কাজ করে। চাঙ্কুক এ নিয়ে আগে থেকে ক্ষুব্ধ অনুভব করে, কিন্তু মাকে কষ্ট দিয়ে বাক্য খরচ করেনি সে। রানীর আসল চরিত্র আয়ু, যিশু ওদের কাছে অনেক আগে ধরা পড়েছে। তার সুবাদে একে একে ধরা পড়েছে সবার কাছে। চাঙ্কুকের বিচক্ষণ বুদ্ধির কাছে রানী কখনো নিজেকে ধরা দিতে পারেনি। সে খুব ভালো করে জানতো চাঙ্কুক তার বাবার চেয়েও কয়েক ধাপ বেশি চতুর। চালাকির প্রতিযোগিতা ছাড়াই চাঙ্কুকে তিনি বিজয় ঘোষণা করতে বাধ্য। তিনি খুব সতর্ক থাকেন চাঙ্কুকের জন্য। বিশেষ করে চাঙ্কুক যখন ছুটি কাটাতে বাড়িতে আসে, তখন তিনি ইচ্ছে করেই ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। এবারের ঘটনা আগের মতো সোজাসাপটা নয়। চাঙ্কুক এবার পরিবার নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছে। এটা নিয়েও চিন্তাগ্রস্ত সময় কাটিয়েছে সে।
জাঙ্কুক যদিও বিয়ে গঠিত সম্পর্কর দিকে একদমই আকৃষ্ট নয়, মেয়েদের প্রতিও তার ইন্দ্রিয় সংযত থাকে, তাই তিনি চিন্তামুক্ত ছিলেন বলা চলে। নিজের একমাত্র ভাতিজির সাথে বৈবাহিক সম্পর্ক করার চিন্তা সে শৈশব থেকেই ছিল ওনার। জাঙ্কুকের আচার আচরণ ছোট থেকেই ওনার বিশেষভাবে পছন্দ। বয়সের সাথে সাথে আচার নিষ্ঠ হওয়ার পাশাপাশি সৌষ্ঠব্য দেহের জাঙ্কুক মেয়েদের নজরে সর্বত্র আকর্ষণীয়। নিজেকে বাধা ধরা নিয়মের মধ্যে না রাখলেও মেয়েদের সংস্পর্শে আসার সুযোগ হয়নি। সেনাবাহিনীর বয়েজ স্কুলগুলোতে কড়া নিয়মের মধ্যে বড় হয়েছে সে। বাবার নীতিতত্ত্বকে মনে প্রাণে বিশ্বাস করে শিক্ষার প্রতিটা স্তর পার করেছে। আর সেই রানীর জন্য কারোর মনে শান্তি নেই। সে নিশ্চয়ই দেখে দেখে প্রফুল্ল বোধ করবে না। জাঙ্কুকের অনুপস্থিতিতে কী ধরনের আচরণ দেখাতে পারে সেটা নিয়ে সংশয়ে ভুগছে সবাই। আয়ু কল্পনা করার চেষ্টা করলো। মামি থেকে পুরো বাড়িতে একা পেয়ে চোখ বন্ধ করে ফেললো আয়ু। সম্পর্কের দিক দিয়ে তে যতই বড় হোক না কেন, বয়সের অঙ্কটা চিন্তা করলে তের প্রতি মায়া লাগে। গ্রামের ভদ্র পরিবার থেকে নরম স্বভাবের মেয়েটা সত্যি ভিতর থেকে কোমল। তার মধ্যে কোনো খাদ নেই, খুঁত নেই, খুসখুসের স্বভাবও নেই। একবার যদি জাঙ্কুক নামক বীজটি মনের ফসলি জমিতে বপন করা হয়, তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যত্ন করবে তে। ভালোবাসায় অনভিজ্ঞ তে একটু একটু করে জাঙ্কুকের সৌদার্যে নিজেকে অভিজ্ঞ করতে শিখছে। ধীরে ধীরে মন বাড়িয়ে ছুটছে, অনুভূতির জগতে পা ফেলে নব ফুলের মতো পরিস্ফুটিত হচ্ছে। আরো ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মেলল। পিঠের পিছন থেকে সোফার কুশন নিয়ে কোলে রাখলো। এরপর শান্ত সুরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, আমাদের হাতে কিছুই করার নেই। এর মধ্যে রানী মামির আশাটা যেমন আশ্চর্যজনক, তেমন চিন্তার বিষয়। আমার তো শুধু চিন্তা হচ্ছে তের জন্য। মেয়েটা গ্রাম থেকে এসেছে, ও শহরের কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, দেখে উনি কখনো। ওর সেলিনা চাচিটা জাঙ্কুক ভাইয়ার জন্য আগাতে পারেনি, কিন্তু মামি সে যে কি ঘটাবে সেটার বলার বাইরে নয়। মামি যেন একাই আসুক, এই দোয়াই করো। যদি ওনার ওই ভাইয়ের মেয়ে সঙ্গে আসে তাহলে কিন্তু বিপদ। দেখে একদম জ্বালিয়ে মারবে। মেয়েটা এক চিলতে শান্তি পাবে না। সবাই ড্রয়িং রুমের সোফায় উদ্ভ্রান্তের মতো বসে আছে। চিন্তিত মুখে কারোর কোনো হাসি নেই। সবাই নিজেদের ভাবনায় মশগুল হয়ে আছে। জিহো চুপচাপ সোফায় বসে সবার দিকে তাকিয়ে আছে। আয়ুর কথা শুনে আবারও উদাস দৃষ্টিতে দরজার বাইরে তাকালো। থমথমে পরিবেশে ছেদ ঘটিয়ে ইয়োনো বলে উঠল, আচ্ছা একটা ব্যাপার বলো তো, জাঙ্কুক ভাই সিভিল ড্রেস না পরে ইউনিফর্ম পরেছে কেন? সবসময় তো সিভিল ড্রেস পরে যেতে দেখতাম। ভাই কি ডাইরেক্ট হেড অফিসে যাবে নাকি? ইয়োনোর উত্তরটা দেওয়ার জন্য বিরস মুখে সুবিন বলল, জাঙ্কুকের ছুটিতে কালই শেষ। এই ব্যাপারে জানিস কেউ? জানিস না তো, ওর ডিউটিটা আজকে থেকে শুরু করবে। বিকেল 4টার মধ্যে ওর হাজিরা দেওয়া লাগবে। না দিতে পারলে ওর জন্য কেমন ব্যাপার হবে ওইটা একবার ভেবেছিস? সুবিনের কথা শুনে চকিতভাবে তাকালো সবাই। কপালে অসংখ্য ভাঁজ ফেলে আশ্চর্য হয়ে গেল। কি বলে? যদি আজকে থেকে জাঙ্কুকের ডিউটি শুরু হয়, তাহলে ও এখনো রওনা দেয়নি কেন? ও কখনো কাজ নিয়ে দেরি করেছে কিনা কেউ চেষ্টা করে মনে করতে পারছে না। না জানি তের কপালে কোন শনি আছে, ওর জন্য তো যাওয়া নিয়ে বাধা খেয়েছে। সুবিনের কথার প্রেক্ষিতে আইরিন বলে উঠল, ভাইয়ার লেট নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো ওই রানী মামিকে নিয়ে। ভাইয়া নিজের অফিসিয়াল কাজগুলো স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে। এখন জাস্ট প্রে করো মামি যেন তার ভাতিজিকে নিয়ে না আসে। আইরিনের কথায় সবাই নীরবে সম্মতি জানালো। মামিকে ট্যাকেল দেওয়াটা কঠিন ব্যাপার না, কিন্তু তার ভাতিজিকে সহ্য করাটা দুঃসাধ্য ব্যাপার। ওই মেয়ে যদি একবার এই বাড়িতে পা ফেলে তাহলে সহজে এখান থেকে যেতে চায় না। নিজেকে উচ্চ বংশের মেয়ে ভাবতে ভাবতে মনের ভিতরে ভালোই অহংকার জন্মে গেছে। ছোট থেকে বাড়ি গাড়ি মান যশ নিয়ে আলাদা ধরনের গর্ব রয়েছে। মামির ইচ্ছেতেই তার ভাতিজি দিনের পর দিন মাসের পর মাস এ বাড়িতে পড়ে থাকে, তবুও জিন এতে আক্ষেপ বোধ করে না। অনেকক্ষণ পর নিজের চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসে সুবিন সকলের উদ্দেশ্যে বলে উঠল, আরে যা হয় ভালোর জন্য হয়। রানী মামি যদি তে ভাবির ক্ষতি করে, জাঙ্কুক দেশের যে প্রান্তেই থাকুক না কেন ডাইরেক্ট অ্যাকশন নিতে দেরি করবে না। আমি ওরে ন্যাংটা কাল থেকে চিনি, ওর ভিতরে কি বাস করে এইটা বাইরে থেকে কেউ আন্দাজও করতে পারবে না। ওর তেজের পরিমাণ যদি বাড়ে রে, থাক আর কইলাম না, খালি একটা কথাই বলমু, ওর জিনিসে যদি হাত দেয় তাহলে মামির খেল খতম।
ওই বোগমের পাও কিন্তু জীবনে আর ঠিক হবে না। আপাতত এই একটাই উদাহরণ দিলাম, আরো যদি শুনতে চাস তাহলে কিন্তু ফ্ল্যাশব্যাকে যেতে লাগবে। থমথমে পরিবেশে তপ্ত করে হাওয়া বয়ে গেল। সবার মধ্যে যে উদাসীনতা দেখা যাচ্ছিল সেটা এখন বিন্দু মাত্র নেই। চোখে মুখে অদ্ভুত ভঙ্গির হাসি ঝুলছে সবার, চকচক করছে চক্ষু জোড়া। চাঙ্কুকের পুরোনো দিনের ঘটনাগুলো স্মৃতিচারণ করতেই তৃপ্তি সূচকের হাসি ঝুলছে সবার। অন্ধকার গ্যারেজের ভিতরে ফিসফিস ধ্বনির শব্দ শোনা যাচ্ছে। শব্দটা দেওয়ালে দেওয়ালে বাড়ি খেয়ে বারবার প্রতিধ্বনি হচ্ছে। গ্যারেজে আলো বাতাস না থাকার জন্য শব্দ করে নিঃশ্বাস টানছে তে। গলা শুকিয়ে শুকনো কাঠের মতো খসখস করছে। ডান হাতটা এখন চাঙ্কুকের ঘাড়ের উপর রাখা। চাঙ্কুক যে জিপের উপর বসিয়ে নিস্তব্ধভাবে তার উপর জোর খাটাচ্ছে সেটা সে ধরতে পেরেছে। কোনো প্রকার প্রতিক্রিয়া না করলেও একটু পরে প্রচণ্ড জোরে শব্দ হলো। সেই শব্দটা কিসের শব্দ সেটা অন্ধকারের জন্য ধরা যায়নি। তের একবার মনে হয়েছিল চাঙ্কুক হয়তো কিছু একটা ভেঙেছে, আবার মনে হচ্ছিল কিছু একটাতে খুশি মেরেছে, কিন্তু আসল ঘটনাটা কি সেটা পরিষ্কারভাবে ধরার সুযোগ নেই। তে কান্নার জন্য চোখ মিলে তাকাতে পারছে না। চাপা কান্নার জন্য চোখের পাতা ভারী হয়ে ফুলে গেছে। নাক দিয়ে নিঃশ্বাস টানতেও হিমশিম খাচ্ছে খুব। মনকে শক্ত করে চাঙ্কুকের উদ্দেশ্যে কাঁপা কাঁপা সুরে বলে ওঠে, আপনি আপনি কি আমার উপরে জোর কাটালে খুশি হন? কেন এভাবে ধরে রেখেছেন? কথাটা যেন গায়ে লাগলো মানুষটার। তের হাতটা ঘাড় থেকে ঝটকা মেরে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে শক্ত জুতোর আওয়াজ হতেই তে বুঝতে পারলো চাঙ্কুক কয়েক কদম পিছিয়ে গিয়েছে। একটু অবাক হলো তে, মুখে কিছু বলল না। অন্ধকারের মধ্যেই অবুঝ দৃষ্টিতে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। চাঙ্কুকের উপস্থিতি, মেজাজের অবস্থিতি, মুখের দশা কোনোটাই তে আজ করতে পারল না। বাম হাতের উল্টো পিঠে ভেজা ভেজা চোখ দুটো মুছে নিল। গালটাও হাতের তালুতে খানিকটা মুছে নিল। নাক টেনে পিট পিট করে তাকাতেই আকস্মিকভাবে সমস্ত দেহের ওপর রোমাঞ্চকর অনুভূতির শিহরণ বয়ে গেল। নিঃশ্বাসের উত্তাপ বেড়ে উঠল দ্রুত। চাঞ্চল্যকর হৃদয় চনমনিয়ে উঠল। দুটো হাতের মুঠো যেন আঁকড়ে ধরলো ঘাড়টা। নখ দর্পণে খামচে ধরলো ঘাড়ের চামড়ার স্তর। চোখে জমা অশান্ত অশ্রুগুলো নিঃশব্দে গাল বেয়ে পড়তে লাগলো তীর। চোখ দুটো বন্ধ করে রাখলো কয়েক সেকেন্ড। নিচের ঠোঁটটা শক্ত করে তাতে কামড়ে রাখলো তে। এক পর্যায়ে বাম হাতটা ঘাড় থেকে নামাতে লাগলো আস্তে ধীরে। প্রশস্ত কাঁচটার উপর হাত রেখে আবার মুঠোবন্দি করে খামচে ধরলো তে। অমনি ঠোঁট ভেদ করে অস্ফুট স্বরে কুকিয়ে উঠল। তবুও খামচানো হাতটা কাঁধটাকে ছাড়লো না। আগের মতোই দৃঢ়তার সাথে আঁকড়ে ধরে রাখলো। কাঁধে থাকা সিলভার রঙের তের বাম হাতের তালুতে বিঁধে যাচ্ছে। হাতটা ক্রমশ রক্তাক্ত হচ্ছে। চাঙ্কুকের জেল মাখা চুলগুলো তের জলের সাথে স্পর্শ হচ্ছে বারবার। অদম্যভাবে তের গলায় কারো চুম্বনের উষ্ণতা ঝাঁপিয়ে যাচ্ছে তখন। তে বিবশ হয়ে পড়েছিল চাঙ্কুকের উষ্ণ সংস্পর্শে। ধাক্কা দিয়ে সরানোর কোনো মানসিকতা কাজ করছিল না যেন। ভয়াবহ ক্ষোভটাও ধূলিসাৎ হয়ে উবে যাচ্ছিল তের মধ্যে। ডান হাতটা ঘাড় থেকে নামাতে নামাতে ক্লিন সেভের হালকা ধারালো গালটায় বড় মায়ে রাখলো। ওই মুহূর্তেই সকল আদরটুকু সমাপ্ত করে ঝড়ের মতো ছেড়ে দিল তেকে। দ্রুত গতিতে মুখ ঘুরিয়ে চলে গেল গ্যারেজের বন্ধ দরজার দিকে। তের শব্দের উৎসের দিকে কপাল কুঁচকে তাকাতেই তৎক্ষণাৎ চোখে আলো লাগলো ওর। সাথে সাথে চোখ খিচুনি দিয়ে মাথা নুয়ে নিতেই কিছুক্ষণের মধ্যে আলোয় চোখ শুয়ে গেল। স্বাভাবিকভাবে চোখ পিটপিট করে তাকাতে হঠাৎ সদ্ভিদ ফিরে পাওয়ার মতো সামনের দিকে তাকালো তে। তখনই দেখতে পেল গ্যারেজের দরজাটা খোলা আর সূর্যের আলোটা ঢুকে যাচ্ছে সম্পূর্ণভাবে। এবার স্পষ্ট চোখেই দেখতে পেল সাদা গাড়িটা গেট পেরিয়ে চলে যাচ্ছে। সেটা আর ফিরে আসার ভঙ্গিতে নেই। তে জিপের অবস্থা হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে পরক্ষণে চোখ নামিয়ে কোলের দিকে তাকালো। নিজের ব্যথাযুক্ত ডান হাতটা আসলে বেশ খানিকটা কেটে গিয়েছে। সাদা ইউনিফর্মের দুই কাঁধে সিলভার রঙের স্টার লাগানো ছিল। কাঁধটা যখন অজ্ঞাত বসে তখন এই স্টারের 5টা কোণা নরম হাতের তালুতে ঢুকে গিয়েছে। বেশ রক্ত ঝরছে এখন। তর তাজা লাল রক্তগুলো গল গল করে বের হতেই কবজি বেয়ে কনুয়ে চলে এসেছে। রক্তের অবস্থা
দেখে একটু ভয় পায়নি সে। যেই জিপ থেকে নামতে নেবে অমনি আটকে উঠল তে। বিস্ফোরিত দৃষ্টি নিয়ে তাড়াতাড়ি জিপের দেবে যাওয়ার জায়গাটায় হাত ছুঁয়ে দিল। গোলাকার হয়ে দেবে গেছে খানিকটা। সজোরে ঘুষি মারার জন্যই এমনটা হয়েছে। তার মানে আর ভাবতে পারল না তে। অস্থির হয়ে জিপ থেকে নেমে গেল। রক্তাক্ত হাতের দিকে বেখেয়ালি হয়ে আবার অশ্রু চোখে জায়গাটা স্পর্শ করতে লাগলো। চাঙ্কুকের কি হাতে ক্ষত হয়নি? তে অজান্তেই না সূচক পাগলের মতো মাথা নাড়তে লাগলো। ঠোঁট নাড়িয়ে একটাই শব্দ বলতে লাগলো, না না না। রক্তাক্ত হাতে সেই জায়গাটা অনবরত স্পর্শ করেছিল তে। বর্ষণের মতো অশ্রু ছড়িয়ে মাথাটা নাড়তে নাড়তে না 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 উচ্চারণ করেই যাচ্ছিল। হঠাৎ দৃষ্টি থমকে হাত স্থির হয়ে গেল তের। ঠোঁট দুটো খোলা রেখেই নিঃশ্বাস ছাড়ছিল সে। ভালো হাতটা দৃষ্টিলব্ধ বস্তুটার দিকে কাঁপা কাঁপা ভঙ্গিতে এগিয়ে আস্তে করে মুঠোয় পুরে নিল। বস্তুটা দূর থেকে কাছে এনে চোখের সামনে অন করলো। পাওয়ার বাটনটা অন করতেই সবার আগে নোটিফিকেশনে বার্তা দেখতে পেল। নির্বাক হয়ে সেটাই ক্লিক করতেই চোখের সামনে লেখাগুলো ভেসে উঠল। তোমায় কোলে তুলেছিলাম তে, রাগটা দমন করার জন্য তোমার ঠোঁট দুটোতে চুমু খেতে চেয়েছিলাম, পারলাম না। গলার স্পর্শটা সাময়িক ব্যথা দেবে, কিন্তু আমাকে দেখার সুযোগ দেবে না। চলে যাচ্ছি। সূর্যের আঁচটা প্রখর, তেমন প্রখর হয়ে তাকিয়ে আছে একজোড়া চোখ। সাদা গদিতে আয়েসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে রেখেছে, পিঠটা ঠেকিয়ে রেখেছে সিটের সাথে। বদ্ধ জানলা ভেদ করে দূর দূরান্তে দৃষ্টি নিবদ্ধ করেছে। জানলার সাথে কোনোই ঠেকিয়ে ঠোঁটে রেখেছে আঙুল। ভাবুক স্টাইলে চুপ করে থাকতেই চোখ দুটো আকস্মাৎ বন্ধ করলো। সুঠাম দেহের প্রশস্ত বুকটা ধীরে ধীরে নিঃশ্বাসের জন্য ফুলে উঠল। অনেকটা শব্দ করে নিঃশ্বাস ছাড়তে লাগলো জাংকুক। জানলার বাঁ দিকটা এখন তার আয়ত্তে নিমগ্ন আছে। চলন্ত গাড়িটা জ্যাম কাটিয়ে হাইওয়ে ধরেছে মাত্র। পাকা রাস্তায় ৮০-র উপরে স্পিড তুলে ড্রাইভ করছে। খুব চতুরতার সাথে টেক্কা দিচ্ছে সামনের গাড়িগুলোর সাথে। হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নেই, সেটা একটু আগেই ঘড়িতে দেখতে পেয়েছে। হাতে আছে আর মাত্র ২৭ মিনিট। তার মধ্যে চেক আপ করতে লাগবে আরও ১০ মিনিটের মতো। আবার বিমানবন্দরের কর্মকর্তার সাথে কিছু আলাপও করার আছে। যোগ্য দক্ষ শান্ত প্রকৃতির ড্রাইভার নিজের মস্তিষ্কের মধ্যে বসের সম্পূর্ণ স্কেডিউলটা ছক কষে রেখেছে। একটু এদিক ওদিক হওয়ার চান্স নেই, সেটা সে জানে। চোখের সামনে এখন ট্রাক ছুটছে। ট্রাকটার মতিগতি বড্ড অসুবিধা ঠেকলো। সে প্যাডেলে চাপ দিয়ে গাড়িটার স্পিড আরও বাড়িয়ে দিল। পাকাপোক্ত ড্রাইভিং হুইলটাকে শক্ত করে ২ হাতে ধরলো। প্যাডেলে চাপ প্রয়োগ করে বাতাসের সাথে ছুটতে লাগলো। নিমেষেই ট্রাকটাকে পিছু ফেলে দিল ড্রাইভার। মনে মনে বিশ্বজয়ের হাসি দিয়ে গাড়ি চালাতেই লুকিং মিররে চোখ আটকে গেল। সাথে সাথেই কিঞ্চিত ভয়ের সাথে ঢুক গেল সে। পিছনের সিট থেকে এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টি ড্রাইভার মিনহোর দিকে তাকিয়ে আছে। নীরবে তার কাজকর্ম পর্যবেক্ষণ করেছে। মিনহো যেটুকু আগে বিশ্বজয়ের মতো হাসি দিল, সেটাও হয়তো তার চোখ এড়ায়নি। প্রায় ৪টা বছর ধরে জন জাংকুক এই মিনহোকে চেনে। পেশাগত জীবনে জাংকুকই তাকে নিজের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ করেছে। ব্যক্তিগত ছাড়া আর কি কি কাজে নিয়োগ দিয়েছে সেটা ডিপার্টমেন্টের খুব উচ্চ পদের লোকেরাও জানে না। পরিষ্কার করে কাউকে বলেনি মিনহোর কাজ এখানে কি। সামরিক বাহিনী থেকে ব্যক্তিগত মানুষ নিয়োগ করাটা সহজ ব্যাপার ছিল না। উক্ত পাওয়ারটা মূলত বিশেষ কিছু ব্যক্তিদের জন্য বরাদ্দ, তাদের মধ্যে জাংকুকও পড়ে। সামরিক বাহিনীর নাম শুনলেই বুকের ভিতরটা কেমন অস্থির হয়ে ওঠে, সেটা সকলের কাছে অজানা বিষয় নয়। মিনহো দ্রুত নিজের ভয়গুলো মনের ভিতরে লুকিয়ে নিল। নিজের দিকটা স্বচ্ছ রাখার জন্য লুকিং মিররে চোরা দৃষ্টিতে তাকালো। আবার বিষম খেল মিনহো। এখনো সেই দৃষ্টি দুটো স্থিরভাবে তাকিয়ে আছে ওর দিকে। মিনহো জোরে জোরে দুটো ঢোক গেলে ড্রাইভিং হুইলটা শক্ত করে ধরলো। গলাটা একটু পরিষ্কার করে প্রসন্ন সুরে বলল, স্যার কিছু বলবেন? এখনো লুকিং মিররের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছে জাংকুক। মিনহোর ছোট্ট প্রশ্ন শুনে আবার সামনের দিকে তাকালো। হাইওয়ের রাস্তাটা এক পলক দেখে নিয়ে আবার লুকিং মিররে দৃষ্টি রাখলো।
গলায় কপট ঝাঁঝ মিশিয়ে সতর্কতার স্বরে বলল, 80-র উপরে স্পিড তুলে নিজেকে শেয়ানা ভাবতে যেও না। প্রথমে তুমি ট্রাফিক রুলস ব্রেক করে বসে আছো। এই দেশে আছো থেকে বেঁচে গেলে, অন্য কান্ট্রি হলে। কথাটা শেষ করার সময় ও সুযোগ দুটোই পেল না জাংকুক। চট করে সাদা প্যান্টের পকেটে ফোনের প্রাইভেট অবস্থা টের পেয়ে কথা থামিয়ে ফেলল। বসকে ফোনের জন্য ব্যস্ত হতে দেখে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মিনহো। জাংকুকের করা কথাগুলো মাঝে মাঝে হজম করা যায় না। যেই চোখ দিয়ে একবার তাকায় ওখানেই যেন গেড়ে ফেলে। মিনহো ভেবেই পায় না কি করে তার বসের বউ তাকে ট্যাকেল করে। বসের বউ সম্ভবত রাগী। যখন সে সালাম দিল তখন ম্যাডাম একটু কথা বলেনি। মিনহো নিজের ভাবনা চিন্তায় মশগুল থাকলে ফোনের স্ক্রিনে চোখ রাখলো জাংকুক। কলারের নামটা দেখে প্রথমে জাংকুকের ইচ্ছে করেছিল কলটা কেটে দিতে। পরক্ষণে সেটা রিসিভ করে কানে ঠেকালো। জানলা থেকে সরে গিয়ে পিঠ সোজা করলো। বাম হাতের ঘড়িতে সময় দেখা মাত্রই ছোট শব্দে বলে উঠল, হ্যালো। কাঙ্ক্ষিত সাড়াটা পেয়ে কিছুক্ষণ চুপ করে রইল সুগা। জাংকুক এই চুপটির অর্থটা ভালো করেই জানে। ফোনের ওপাশে কথাগুলো গোছাতে ব্যস্ত সুগা, তাই সে চুপ করে আছে। জাংকুকটাকে সহজ করার জন্য নিচে থেকে বলে উঠল, কলটা তো এমনি এমনি করিসনি, যে কারণে করেছিস সেটা বল। একটু স্বাচ্ছন্দ্য বোধ করল সুগা। গলাটা ভিজিয়ে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবির সাথে যোগাযোগ বন্ধ করিস না জাংকুক। আমি জানি তুই কি ধরনের চালাকি করার চিন্তায় আছিস। ওর সাথে আপাতত এসব কিছুই করিস না, মেয়েটা প্রচুর কষ্ট পাবে। তুই একটু কল করে যদি ভাবিকে। সঙ্গে সঙ্গে মুখ থেকে কথা কেড়ে কপট ভঙ্গিতে জবাব দিল জাংকুক। অনেকটা ক্ষোভের সাথে কিছুটা জোরালো ভঙ্গিতে বলে উঠল, ওর টপিকটা বাদ দিয়ে যদি কথা থাকে তাহলে সেটা বল। আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, যে কোনো সময় ফোন বন্ধ হয়ে যাবে। যা বলার দ্রুত বল সুগা। মুখ ফুলিয়ে সশব্দে নিঃশ্বাস ছাড়ল সুগা। চরম পরিমাণে হতাশা কাজ করছে এখন। ডান হাতের আঙুল দিয়ে কপালটা টিপে চোখ বন্ধ করে বলল, ভাবির হাতটা কেন কেটে দিলি দোস্ত? সরু চোখে তাকালো জাংকুক। ভুরু দুটো কুঁচকে নাকের কাছে অসংখ্য ভাঁজ পেলে আশ্চর্য হয়ে গেল। চরম আশ্চর্যের সাথে প্রশ্নাত্মক কণ্ঠে বলে উঠল, কার হাত কেটেছে বললি? সুগা তৎক্ষণাৎ চাপা ক্ষোভের সুরে গজগজ করে বলে উঠল, ভাবির হাত তুই কাটিসনি? কতখানি মাংস তুলে দিয়েছিস চিন্তা আছে? যিশু গিয়ে কত কাহিনী করার পর স্যাভলিন লাগাতে পেরেছে। ভাবি তো কাউকে হাত ধরতেই দেয়নি। আন্টি যদি জানতে পারে কি পরিমাণে খেপে যাবে ভেবেছিস? তুই যে এমন কাজ করবে আমি ভাবতেও পারছি না জাংকুক। তুই নিজেকে ডেসপারেট প্রকাশ করতে গিয়ে ভাবির শেষমেশ ক্ষতি করবি, এটা কল্পনাও ছিল না। এটা কিন্তু তুই মোটেও ঠিক করিসনি। জাংকুক কোনো কিছু বুঝতে পারলো না। সুগার কথা শুনে যতদূর বুঝতে পারলো তাতে বুঝলো হয়তো তের হাত ভুল বশতে কেটে গেছে। সেটার অজুহাতে সুগা চটে আছে। এখন বেজায় রাগ দেখানোর জন্য কল করেছে ঠিকই, কিন্তু রাগটা পুরোপুরি ফোলাতে পারেনি সে। জাংকুক জানলার বাইরে দৃষ্টি দিল, এরপর চোখ ফেরালো সামনের দিকে। কিছুটা উদ্ভ্রান্তের মতো বোধ করছিল তখন, কিন্তু মিনহোর দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য তেজালো সুরে বলে উঠল, আমি এখন বাড়িতে নেই সুগা। এই মুহূর্তে কোথায় যাচ্ছি সেটা তুই ভালো করেই জানিস। ওর অবস্থা যদি বেশি খারাপ হয় দেন ডক্টর ডেকে আন। মাকে বিষয়টা জানিয়ে দে। ওর যদি ইচ্ছে হয় স্বামীর সাথে কথা বলার, সেটা ও নিজেই পারবে। ওকে ওর মতো ছেড়ে দে। আয়ুদের ভালোভাবে পৌঁছে দিস। রাখি এখন। রাত 10টার আগে কল করবি না, করলেও ফোন বন্ধ পাবি। জাংকুকের কথার বিপরীতে কথা বলার জন্য বাক্য সাজাচ্ছিল সুগা। জাংকুক এক টানে কথাগুলো শুনিয়ে সুগার মুখের উপরে কলটা টুট টুট আওয়াজে কেটে দিল। দাঁতে দাঁত পিষে কান থেকে ফোনটা সরিয়ে স্ক্রিনের দিকে তাকালো। ততক্ষণে আর ফোনটা বন্ধ করে দিল। সুগা এরপর কয়েকবার কল করার চেষ্টা করলো, কিন্তু জাংকুকের ফোনটা বন্ধ পেল। সকালে নাস্তাটা খাপছাড়া ভাবে শেষ হলো। কেউ নাস্তা খেলো, কেউ বা খেলো না। কেউ কেউ আদা খেয়ে উঠে গেল, কেউ রুটি ছিঁড়তে ছিঁড়তেই সময় পার করলো। জি না চাইতেও নাস্তা খেতে বাধ্য হলো। একান্ত ওষুধের জন্যই যতটুকু খাওয়া দরকার। তে আজ নাস্তার টেবিলে আসেনি। সকালে এক পলকের জন্য বিমর্ষ মুখটা দেখেছিল, এরপর থেকে আর দেখেনি। মাথার খয়েরি রঙের ওড়নাটা পরিপাটিভাবে টেনে সিঁড়ি দিয়ে উপরে উঠল। পা টিপে টিপে ছাদের ডান দিকে রুমটায় চলে গেল জিন। দরজায় হালকা নীল রঙের পর্দা ঝুলছে।
পর্দার শেষ ভাগটা সাদা রঙের। জিন ডান হাতে পর্দা সরিয়ে রুমের ভিতরে পা রাখলো। শান্ত মুখে ভিতরে ঢুকতেই চোখ দুটো বিছানার দিকে স্থির হয়ে গেল। হাঁটু দুটো বুকের কাছে তুলে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে রেখেছে তে। গোলাপি চাদরে পরিষ্কার বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে। তেকে ওভাবে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে জিন তার পাশে গিয়ে বসলো। তের পিঠে হাত বুলিয়ে দিতেই পরম আহ্লাদের সুরে বলে উঠল, নাস্তা না করলে চলবে? জিহোকে পাঠালাম, আয়ুকে পাঠালাম, সবাইকে তুমি এক এক করে ফিরিয়ে দিলে। না খেলে যে শরীর খারাপ করবে। জাঙ্কুক এলে তো খুব বকবে তে। কালকে বকার নমুনা দেখোনি? নড়ে চড়ে উঠল তে। নাক টানার শব্দ করতেই হাঁটু থেকে মাথাটা তুলতে লাগলো। বন্ধ চোখ দুটো অনেকক্ষণ পর খুলতেই ঝাপসা ঝাপসা দেখতে পেল। ফোলা ফোলা আঁখি দুটো লাল হয়ে গেছে। নাকের মাথাটা যেন রক্ত জবার মতো লালচে হয়ে আছে। চোখের দুই কোণ থেকে এখনো অশ্রু ঝরছে। হাঁটুটা নামিয়ে স্বাভাবিকভাবেই শাড়ির আঁচল টেনে চোখ মুছল তে। জিন ব্যথিত দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে থাকতেই তের হাতটা নামিয়ে দিল। তে অবাক হয়ে চোখ মোছা বন্ধ করলে জিন একটু এগিয়ে বসলো। বাম হাত দিয়ে তের সিক্ত গায়েরটা ধরলো। অন্য হাতটা দিয়ে ওড়না নিয়ে গাল মুছে দিতে লাগলো। কান্নার জন্য ফোপানো ভঙ্গিতে ঠোঁট কাঁপছে। নাক বন্ধ হওয়ার জন্য ঠোঁট দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। শাশুড়ির মুখের পানে কান্না বিচলিত চানতে তাকিয়ে থাকলে জিন কিছুটা হাসার চেষ্টা করে বলল, মা রে, তোকে কি কাঁদার জন্য এ বাড়িতে এনেছি? আমার মতো বুড়িকে একটু দেখবি, একটু সময় দিবি, তোর সংসারটা একটু একটু করে বুঝে নিবি, আমার জাঙ্কুকটাকে সামলাবি, এসবই তো তোর মা। তেকে শান্ত করার উদ্দেশ্যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জিন। চোখের অবাধ্য জল যেন জিনের দুই সম্বোধনে থেমে গেল। এক টুকরো সুখ পাওয়ার মতো খুশি অনুভব করলো তে। জিন তার চোখ দুটো ভালোভাবে মুছিয়ে দিল। নীরবের সব কার্যকলাপ দেখে প্রাণ ভোলা হাসি দিল জিন। স্নেহের কোমল মায়ার হাত দুটো বাড়িয়ে তেকে বুকে টেনে নিল। তের মাথাটা নিজের শূন্য বুকটার কাছে চেপে মাথায় আদরের পরশ বসিয়ে দিল। দুই হাতে মাতৃ ভাণ্ডারের ভালোবাসা বিলিয়ে অনেকক্ষণ আগলে রাখলো। মায়ের মতো নিখাত স্নেহের অস্তিত্ব পেয়ে জিনকেও হাত এগিয়ে জড়িয়ে ধরল তে। ছোটবেলায় সেলিনার হাতে মার খেয়ে কেঁদে কেঁদে মায়ের বুকটায় লুকাতো তে। মায়ের মাতৃকণ্ঠে গা মিলিয়ে একসময় ঘুমিয়ে পড়তো। সে মধুর দিনগুলো আর খুঁজে পাবে না তে। হাতড়ে হাতড়ে অনেক খোঁজাখুঁজির পরেও বুঝতে পারলো বয়স বাড়ার সাথে সাথে মায়ের দেহে গা মেলানোর দিনগুলো হারিয়ে গেছে। তে যেন ভুলেই গেল সে এখন জিনের ছায়ে ঢেকে আছে। জিনকে মায়ের মতো কাছে পেয়ে আনমনে বলতে লাগলো তে। কিছুটা ব্যথাতুর গলায় আদ্র মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল, মা, আপনার সাথে আমি যদি কম কথা বলি আপনি কি আমার উপর রাগ করবেন? মাথায় থুতনি বসিয়ে চোখ বন্ধ করলো জিন। ওই অবস্থায় শান্ত কণ্ঠে উত্তর দিল, এখানে রাগের কি দেখলি? রাগ করবো কেন? বাবা মশাই তো বলেই দিয়েছে তুই কম কথা বলিস। শাশুড়ির কথায় মনের সমস্ত জড়তা দূরীভূত হলো তের। মনের মধ্যে জট পাকানো প্রশ্নটা এবার প্রস্তুত করে নিল। জিনকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করে উঠল, ও উনি কিসের চাকরি করেন মা? আমাকে উনি আজ পর্যন্ত কিছুই জানাননি। উনি আমায় বিশ্বাস করতে পারেন না। মাঝে মাঝে মনে হয় উনি আপনাকে খুশি করতে আমায় বিয়ে করেছেন। আমাকে মাফ করুন, আমি জানি এরকম কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমার উত্তরগুলো কেউ দেয় না মা। সবাই আমার থেকে মুখ ঘুরিয়ে রাখে। আমি কি গ্রামের মেয়ে বলে? চট করে জিভ কামড়ে ছিচি করে উঠল জিন। তড়িৎ গতিতে তের মুখটা হাত দিয়ে চাপা দিয়ে না সূচক মাথা নাড়ল। উদ্বিগ্ন দৃষ্টিতে শান্ত সুরে তের উদ্দেশ্যে বলল, এখানে গ্রাম টাম বলে কিছুই নেই। খবরদার ওসব আজে বাজে কথা মুখে আনবি তো। মা রে, জাঙ্কুক নিজেই তোকে পছন্দ করেছে। সেদিন বগম লম্পটটার জন্য সেলিনা ভাবি তামাশা করছিল, তখনই জাঙ্কুক আমার কাছে এসে বিয়ের প্রস্তাব রাখতে বলেছে। ও চেয়েছিল তুই ওর কাছেই থাক। তোর জন্যই এই প্রথম ওকে ছুটির জন্য পাগলামি করতে দেখেছি। আমার কোলে মাথা রেখে কতবার যে কাকে কাকে কল দিল সেই হদিশ আমি মেলাতে পারি না। তে কৌতূহলের দৃষ্টিতে তাকালো। এবার ছটফট করে উঠল জিনের মুখে পরবর্তী কথাটা শোনার জন্য। পরের কথা যে জাঙ্কুকের পেশা সম্পর্কিত সেটা কিঞ্চিত হলেও ধরতে পেরেছে তে। শাশুড়িকে তাড়া দিতে যেও হঠাৎ
অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলো সে। কে যেন দরজার কাছ থেকে অনমনীয় কণ্ঠে ডেকে উঠল। চমকে গিয়ে হড়বড় করে দরজার দিকে তাকালো দুজনেই। তে মানুষটাকে চিনতে না পেরে তাকিয়ে থাকলে জিন তখন সআদরে গ্রহণ করার জন্য বিছানা থেকে নেমে যায়। দরজায় দাঁড়িয়ে আছে খুব শৌখিন পোশাকের মহিলা। চামড়ায় এমনভাবে কৃত্রিম রং মেখেছে, গাল দুটো গোলাপি গোলাপি হয়ে আছে। ঠোঁটে লাল রঙের ম্যাট লিপস্টিক কড়া করে দিয়েছে। পরনে আভিজাত্য ভঙ্গির শাড়ি পরা। রংটা সোনালি রঙের মধ্যে ঝিলমিল করে চোখ ধাঁধাচ্ছে। ব্লাউজটা খুবই দৃষ্টিকটু লাগছে। এটা তের কাছে কেমন লজ্জাজনক বোধ হলো। বাদামি রঙের মখমল কাপড়ের ব্লাউজটা হাতাবিহীন, তার উপর গলাটাও বেশ হাঁ করা। শাড়ির আঁচল দিয়ে বেখাপ্পা ভাবে সেফটিপিন মুক্ত হয়ে আছে। যে কোনো লালসাজনিত পুরুষের নজর সেদিকে চলে যাবে। বেজায় ঘেন্না কাজ করেছিল মহিলাটার প্রতি। অশালীন পোশাক আশাক পরে এই মহিলা কিভাবে চলাফেরা করে? অস্বস্তি বোধ হয় না? পুরুষালীর দৃষ্টি তো গেলে গেলে খাওয়ার কথা। তে নিজেই এই মহিলার দিকে তাকাতে পারল না। প্রচণ্ড লজ্জা কাজ করেছে মহিলার অবস্থা দেখে। জাংকুক কি এই মহিলাকে দেখতে পারে? জাংকুক যদি এই মহিলাকে প্রশ্রয় দেয় তাহলে একটু জাংকুকের সাথে যোগাযোগ করবে না তে। ওই অসভ্য লোককে একদম সহ্য করবে না সে। মনে মনে উদ্ঘট জেদে ভস্মভূত হতে থাকলে চিন্তার দুনিয়ায় ছেদ করলো জিন। চোখ তুলে সামনে তাকাতেই দেখলো ওই নির্লজ্জ মহিলা ওর দিকেই হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে রেখেছে। বাড়িয়ে দেওয়া হাতটায় দামি একটা ব্রেসলেট দেখতে পেল তে। হাতের 5টা আঙুলে সমান তালে হিরে বসানো আংটি পরা তার। তে ট্যাপ ট্যাপ করে হাতের দিকে তাকিয়ে থাকলে মহিলাটা এবার বাঁ ভুরু উঁচু করলো। তের দিকে আপাত মস্তক ঘৃণাভাবে তাকিয়ে দেখলো। জিনকে এখনো পাশে দেখে দৃষ্টি পাল্টালো মহিলা। ঠোঁটে মিথ্যা হাসি ঝুলিয়ে সেই হাত বাড়িয়ে তের থুতনি ধরলো। তে তখনও উঁচবুকের মতো তাকিয়ে থাকলো মহিলার দিকে। সে তখন বলে উঠল, তাহলে তুমি হলে সেই কিম তেয়ং। দেখে ভালোই লাগলো প্রিটি লেডি। আমি হচ্ছি তোমার মামি শাশুড়ি, জাংকুকের একমাত্র রানী মামি। ছেলেটা আমার সাথে দেখা করে গেল না, আমার লাকটাই কি খারাপ। তে থুতনি ছেড়ে এবার জিনের দিকে তাকালো সে। তে মনে মনে তীব্রভাবে রাগ অনুভব করছিল। কেন করছে সে নিজেও জানে না। এইদিকে সবার দৃষ্টি বাঁচিয়ে একজোড়া চোখ তখন সিসি ক্যামেরার মতো কাজ করছে। অবশ্য সেটা কারোর নজরে পড়েনি। জানলা দিয়ে গোয়েন্দা স্টাইলে দৃষ্টি রেখে দিয়েছে জিহো। আর ছোট বলে নিচে থেকে সবাই আপাতত ওকেই পাঠিয়ে দিয়েছে চোরার দৃষ্টি রাখার জন্য। জিহো এ বিষয়ে এক্সপার্ট, একথা জাংকুকও বলতে বাধ্য। রানী খুব কায়দা করে জিনকে রুম থেকে নিচে পাঠিয়ে দিল। মাকে বেরোতে দেখে সতর্ক হলো জিহো। নিজেকে চতুরতার সাথে আড়াল করার জন্য ছাদে থাকা চটের বস্তাটা গায়ে টেনে বসলো। মায়ের পদধ্বনি ক্রমশ কমে গেলে গা থেকে বস্তাটা সরালো জিহো। মায়ের যাওয়ার দিকে হাসি দিয়ে নিজের কলারটা দাম্ভিকতার স্টাইলে 2বার টান মারলো। হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতেই জানলা দিয়ে পুনরায় দৃষ্টি দিল। তৎক্ষণাৎ ভিতরের দৃষ্টি দেখে চিৎকার দিতে নিচ্ছিল জিহো। আটকে উঠতেই মুখে 2 হাত চেপে সাথে সাথে নিচে বসে পড়ল। মুহূর্তের মধ্যে অস্থির উঠল জিহো। দ্বিতীয় দফায় সাহস করে পা দুটো উঁচু করে জানলা দিয়ে ফির তাকালো। পূর্বের তুলনায় দ্বিগুণ মাত্রায় শিউরে উঠে ছাদের ফ্লোরেই বসে পড়ল জিহো। মাথা কাজ করছে না ওর, ভয়ার্ত বুকটা নিংড়ে আসছে। কি করবে ভাবতে পারলো না। তড়িঘড়ি করে ট্রাউজারের পকেট থেকে মায়ের চুরি করা ফোনটা বের করলো। নিঃশ্বাসের প্রখরে হাঁপাতে হাঁপাতে ভয়েস রেকর্ড করায় সঠিক মনে হলো তার। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ঢুকে অডিও অপশানে বৃদ্ধাঙ্গুল চেপে গড় গড় করে বলতে লাগলো জিহো, ভাইয়া, আপু, রানী মামি ব্যথা দিচ্ছে, রক্ত ঝরছে, আমার বউকে ব্যথা দিচ্ছে। এটুকু বলতেই কপাল গলা ঘেমে একাকার জিহোর। এখনো অবিরামভাবে হাঁপাচ্ছে সে। বুক ধরফর করার জায়গায় হাত রেখে ঢোক গিলছে সে। কোনো মতে বৃদ্ধা আঙুলটা অডিও অপশান থেকে সরিয়ে সেন্ড করলো। বাচ্চাদের মতো হামাগুড়ি দিতেই রিক্স জোনটা কভার করতেই এক দৌড়ে নিজের রুমে ঢুকলো জিহো। দরজা আটকে
বিছানায় তপাস করে শুয়ে পড়ল। বালিশে মুখ গুজে হাঁপাচ্ছে ও। নিঃশ্বাস ওর শান্ত হচ্ছে না। এদিকে সেন্ড অপশনের জায়গায় ভুলবশত অন্যখানে ফরওয়ার্ড হচ্ছে অডিওটা। ওই ফরওয়ার্ড মেসেজটা ওই ব্যক্তি সিন করে ফেলে তাহলে কি তাণ্ডব হবে কেউ জানে না। চাপা আর্তনাদে চিল্লে উঠলতে রুমের প্রতিটা দেওয়াল যেন সাক্ষী হিসেবে মৌন রইল। অসহ্য ব্যথায় চোখ খিচে আঁচড়ে পড়ল কান্নায়। সাথে সাথেই মাথা নামিয়ে ফেলল বিছানার দিকে। পৈশাচিক আনন্দে হাসি ফুটল কারোর, তবুও রক্তাক্ত হাতটা সে ছাড়ল না। রক্তে মাখামাখি হওয়া সাদা ব্যান্ডেজের হাতটা আরো তীব্রভাবে মুচড়ে ধরল। মুচড়ে দিতেই ঠোঁট কুচকে দাঁত শক্ত করল রানী মামি। ব্যথায় কুণ্ঠিত হওয়া তে গলা ফাটে চিৎকার করতে পারল না। গলনালীর কাছে সব শব্দগুলো তার জোট পাকিয়ে গেল। অবনত অবস্থায় চোখ কুচকেই ডান হাতটা দিয়ে চাদর খামচে ধরল। মুচড়ে ধরার প্রবণতা যত তিল তিল করে বাড়ছে ততই 5 আঙুলের মুষ্টিতে বিছানার চাদরটা তলা পাকিয়ে যাচ্ছে। আর চোখে তার হাতের দিকে তাকালো রানী। ফিক করে আবারও প্রাপ্তি সূচকের হাসি দিল। দৃষ্টিটা হাতের উপর স্থির রেখে মুচড়ে ধরা হাতটা আকস্মাৎ ছেড়ে দিল। ছেড়ে দিতেই বিছানার উপর ধপ করে ব্যান্ডেজ যুক্ত হাতটা পড়ে গেল। সাদা ব্যান্ডেজটার রং পাল্টে লাল বর্ণ রূপ নিয়েছে। শুকনো হাতটা যেন কয়েক মিনিটের তাণ্ডব লীলায় তরতাজা রক্ত মেখে গেছে। রানীমামি এবার নিজের হাতের দিকে তাকিয়ে দেখল তের জন্য তার নিজের হাতটাও পরিষ্কার নেই। রক্তের অংশাবশেষ তার হাতেও রাঙিয়ে দিয়েছে। সেটা দেখে মনে মনে কিছুটা ঘৃণার উদ্রেক হলো। দ্রুত হাতটা পরিষ্কার করার জন্য আশেপাশে তাকালো, কিন্তু মোছার জন্য কিছু না পেয়ে শেষমেশ তের আঁচলের দিকে চোখ আটকালো। তে তখনও বিছানায় মাথা নুয়ে কাঁদছে। ব্যথায় জর্জরিত হাতটা যেভাবে ধপ করে ফেলে দিয়েছিল সেভাবেই পড়ে আছে। রানী চুপচাপ তের আঁচলটা টেনে হাতটা মুছে নিল। এই সুযোগে আবারও তের দিকে আর চোখে তাকালো সে। কোনোরূপ বিশেষ প্রতিক্রিয়া না দেখিয়ে হাত মুছতে মুছতে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল, তোমার গালটাই ঠাটিয়ে চড় দিলে ভালো হয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের চেহারাই হয় চড় থাপ্পড় খাওয়ার জন্য। তুমিও তাদের মধ্যে ব্যতিক্রম নয়। তোমার সাথে শত্রুতা করার ইচ্ছে নেই, শত্রুতা করতেও যোগ্যতা থাকা লাগে। একটা সমান সমান ব্যাপারও আছে, এই দুটোর একটাও তোমার মধ্যে নেই। আমি ভেবেছিলাম ইউ আর ইয়াং স্ট্রং অপোনেন্ট। এখন তোমার অবস্থা দেখে আশ্চর্য হব নাকি হাসবো সেটাই ভেবে পাচ্ছি না। চাঙ্কুক তোমার মতো গণ্ড মূর্খ ধরে আনবে, এটা সত্যি অবিশ্বাস্য। তে মাথা নত করে রাখলো। তখন ওঠানোর সাহস হলেও জোর পেল না। চাঙ্কুকের একটা কথায় মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। তোমার এই শান্ত চুপচাপ স্বভাবটাই আমার সব থেকে ভালো লাগে। সহসা ব্যথা ভুলে চোখ বন্ধ করলো তে। কেঁদে কেঁদে সেই দিনটার কথা স্মরণ করতেই আবারও চোখ খুলে তাকালো। চাঙ্কুক যদি গণ্ড মূর্খকে বিয়ে করে তাহলে এই মহিলার সমস্যা কি? সে কেন তের সাথে অমানুষের মতো আচরণ করেছে? যেখানে বিয়ের পুরো ব্যাপারটাই চাঙ্কুক নিজে দেখেছে, সেখানে এই মহিলার অবৈধ হস্তক্ষেপ স্বাভাবিক ঠেকলো না। তে ঢোক গিলে একটু স্থির হওয়ার চেষ্টা করলো। ব্যথায় হাতটা অসাড় হয়ে আসছে তার। নড়াচড়া করতে গেলেও মারাত্মক পীড়া দিচ্ছে। রানী সেখানে আর দাঁড়িয়ে থাকলো না, যাওয়ার জন্য উদ্যত হলো। তখন দরজার বাইরে পা দিতেই হঠাৎ কি যেন ভেবে পা থামিয়ে ফেললো। মাথাটা পিছু ফিরিয়ে তের বিপন্ন অবস্থা দেখে আর একবার হাসার চেষ্টা করলো। সেই হাসিটা ভুতুরে কাণ্ডের মতো কিছুক্ষণ স্থির থেকে তারপর গম্ভীরতায় আচ্ছন্ন হলো। তীব্র ক্ষোভে জর্জরিত হয়ে মনে মনে বলতে লাগলো, তোমার স্বামীকে তো শায়েস্তা করতে পারবো না, সে অধিকার আমার নেই। কিন্তু সে হয়তো জানে না তার কলিজার উপর হাত লাগিয়ে কি কি কারুকাজ দেখাতে পারি। তোমার স্বামীকে কাদা জল খাইয়ে ছাড়বো। তে লক্ষ্মী, তোমার স্বামীকে কঠিনভাবে জব্দ করব। তাদের দাঁত পিষে কটমট ভঙ্গিতে কথাগুলো বলল রানী। এরপর পা চালিয়ে হরদম গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। নিরুপায় তে ব্যথিত চোখ তুলে রানীর যাওয়ার দিকে তাকালো। মহিলার দাপট চলন অঙ্গভঙ্গি সবই যেন অন্য মাত্রায় প্রকাশ পাচ্ছে। শহরে এভাবে চলাফেরা করা মহিলাগুলো এত সহজে দাপট দেখায় না। নেহাত এর পিছনে বিশাল কারণ লুকিয়ে আছে।
ফোনের দিকে প্রায় 8 জোড়া চোখ উন্মুক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের অবস্থা এমন যেন ফোনের মধ্যে জান ঢুকে আছে। চিন্তায় সবার মুখের অবস্থা 12টা বেজে গেছে। কেউ স্বস্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। আয়ু উদ্বিগ্নের যতনায় রীতিমতো নখ কামড়াচ্ছে, দাঁত দিয়ে নখ কাটছে বারবার। সুবিন ডান হাতের তালুর সাথে বাঁ হাতের তালুটা ক্রমাগত ঘষাঘষি করছে। সুগা হাতে ফোন নিয়ে স্ক্রিনের দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখিদের অবস্থাও একই। হঠাৎ নীরবতা পণ্ড করে ফোনের নোটিফিকেশন বেজে উঠল। অমনি হুড়মুড় করে উঠল 8 জনের দৃষ্টি। ধুকপুক ধুকপুক করে হৃৎপিণ্ড লাফাতেই সুগা সবার মুখের দিকে একবার একবার করে তাকিয়ে নিল। জোরে দম নিতেই সেটা সশব্দ আকারে ছাড়তে ছাড়তে নোটিফিকেশনের অপশানটা বৃদ্ধাঙ্গুল রাখলো। সাথে সাথে স্ক্রিনের রং পাল্টে হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে ঢেকে গেল। চোখের সামনে স্পষ্ট হলো ছোট্ট একটা ভয়েস টেক্সট। সুগা আবারও বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেখানেও বৃদ্ধাঙ্গুল স্পর্শ করলো। আঙুল ওঠাতেই বাজতে লাগলো বাচ্চার কণ্ঠে আতঙ্কিত সুর। প্রতিটা কথা শুনতে শুনতেই বুকের পৃষ্ঠে ধকধক করে তীরের মতো কঠিন কিছু বিদ্ধ হলো। সুগা হাতের ফোনটা ফেলে দৌড় লাগালো। সুগার পিছু পিছু ধূপধাপ শব্দ করে দৌড়াতে লাগলো সবাই। সুগা ছুটে গেল জিহোর রুমের দিকে। পাখিদের মধ্যে থেকে মেয়েদের দলটা ছাদের দিকে পা চালালো। অবশিষ্ট দুজন হতভম্বের মতো দুই দলের গতিপথ দেখে চিন্তিত হয়ে উঠল। কোন দিকে পা চালাবে সেটা নিয়ে চিন্তা করতেই শেষমেশ জিহোর রুমের দিকে ছুট লাগালো। সুগা বন্ধ দরজায় ধাক্কা মেরে একই গতিতে রুমের ভিতরে ঢুকলো। বিছানার কাছে আসতে হতবাক দৃষ্টিতে থমকে গেল। বিছানায় উপর হয়ে বালিশে মুখ ঢেকে বিলাপ করছে জিহো। দুই হাতে বালিশটাকে শক্ত করে খামচে ধরেছে সে। বালিশের মধ্যে মুখ গুজে অস্ফুট সুরে আপল তাপল বুকে যাচ্ছে। সুগা ব্যাপারটা বুঝতে পেরে বিছানার দিকে এগিয়ে গেল। জিহোকে টেনে টুনে বালিশ থেকে উঠিয়ে সোজা করে বসালো। ইতিমধ্যে জিহোর শিশুসুলভ বাচ্চা মুখটা কান্নায় লাল হয়ে গিয়েছে। চোখ দুটো টলমল করছে। ঠোঁট উল্টে হাতের উল্টো পিঠে অনবরত চোখ টলছে সে। সুগাকে সামনে দেখেও কান্না থামাতে পারছে না জিহো। ঠোঁট উল্টে কেঁদেই যাচ্ছিল তখনও। সুগা প্যান্টের বাম পকেট থেকে রুমাল বের করে জিহোর মুখ মুছিয়ে দিতে লাগলো। চোখ ডলতে থাকা হাতটা সরিয়ে দিয়ে নিজের দিকে মুখটা ঘোরালো। পিছন থেকে হুড়হুড় করে সুবিন ইয়নু ঢুকলো। বিছানার দিকে নজর পড়তেই চটপট করে পিছনে এসে পড়ল। সুগা চোখ মুছে দিতেই ঘটনাটা আবারও শোনার জন্য শান্তভাবে তাকা দিল। জিহো চোখ মুখ লাল করে তিনজনের দিকেই তাকালো, অথচ মুখ ভেদ করে অত্যাচারের দৃশ্যটা বর্ণনা করল না। সুবিন ইয়নু সুগার মতো তাড়া দিলে জিহো একে একে তিনজনের মুখে অনুরোধ শুনে বিগলিত কণ্ঠে বলতে লাগলো, তো তোমাদের কথা মতো সেখানে নজর রাখতে গিয়েছিলাম, সব কিছুই ঠিকঠাক ছিল। মা যখন রুমে ছিল তখনও সব কিছু ঠিকঠাক ছিল। যেই মা কাজের উজলায় রুম থেকে বেরিয়ে গেল তখনই মামি আমার বউয়ের হাতটা ধরে মনের সুখে মোচড়াতে লাগলো। সকালেই আয়ু আপু বউয়ের হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে। সেই হাতে ইচ্ছে করে ব্যথা দিয়েছে মামি। সুবিন ভাইয়া, এখন তুমিই বলো, মামি বউয়ের হাতে ওভাবে ব্যথা দিল কেন? খুব রক্ত পড়ছিল সুবিন ভাইয়া। আমি ভয়ে কোনো মতে ভয়েস রেকর্ড করেছি, সেটাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রুমে চলে এসেছি। আমি ওই রানী মামির সামনে যাব না ভাইয়া, আমাকে ওই ডাইনি মহিলার কাছে পাঠিও না। আমি ভাইয়াকে সব বলে দেব, আমি বিচার দেব, ওই মহিলাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ভাইয়া ওই ডাইনিকে ছাড়বেই না। জিহো তিরিক্ষি মেঝেতে কচকচ করতে লাগলো। চোখ দিয়ে আর জল পড়লো না। চোখ দুটো যেন প্রতিশোধের শিখানলে দাও দাও করে জ্বলছে। ওরা তিনজন কিছুই বলল না। ভারী নিঃশ্বাসে দম ছাড়লো সবাই। জিহোর দিক থেকে দৃষ্টি সরিয়ে তিনজন একে অপরের মুখের পানে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালো। সুবিন কিছুক্ষণ নীরব থেকে গুমর কণ্ঠে বলে উঠল, দেখছোস না এবার, আমি কি তোদের মিথ্যা বলেছিলাম? এই মহিলা যে নিজের ভাতিজির প্রতিশোধটা ঠিকই তুলবে, এই কথাটা কি ভুল বলেছিলাম? আসতে না আসতেই দামড়ি বেডির পিনিক শুরু। একমাত্র জাঙ্কুকের দোষে আজ তে ভুগছে। আর এইদিকে শালাই বাঘের কাছে হরিণ দিয়া ফিল্ড মারাইতে গেছে। মুখটা খারাপ করতে চাইছিলাম না, তাও খারাপ করতে হলো। সুবিনের রাগান্বিত মুখ দেখে জিহো পিটপিট করে তাকালো। কপালটা সামান্য কুচকে ওদের দিকে
প্রশ্ন ছুড়ে বলল, তোমরা কার কথা বলছো? ভাতিজিটা কে? সুবিন প্রশ্নটা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে ত্রস্তর ভঙ্গিতে উত্তর দিতে গেল, কিন্তু মাঝপথে তাড়াতাড়ি কথা ছিনিয়ে নিল ইয়নু। আমতা আমতা করে মানে করতেই চটপট মিথ্যা সাজিয়ে বলল, রানী মামি তো আগে থেকেই খারাপ, এটা তো তুই জানিস। মানে জাঙ্কুক যে ওনার চুজ করা মেয়েকে বিয়ে না করে নিজের পছন্দ মতো বিয়ে করেছে, এটা নিয়ে খুব আছে আর কি। জিহো একথা শুনে আরো খেপে গেল, কপালটা কঠিন ভাবে কুঁচকে বিছানায় তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার ভাই যাকে মন চায় তাকে বিয়ে করবে, এতে ওই মহিলার কি? আমরা কি ওর টাকায় চলি নাকি? হ্যাঁ, উল্টে তো আমাদের বাবাই ওই মহিলাকে হেল্প করেছিল, ওনাকে থাকার জন্য আমাদের বাড়িতে জায়গা দিয়েছিল। সাহস কত বড় আমার ভাইয়ের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে। ভাইয়া কাকে বিয়ে করবে না করবে অবশ্যই তার কাছ থেকে জেনে নিতে হবে না? উত্তেজিত জিওকে দেখে শঙ্কায় দরজার দিকে তাকালো ওরা। না জানি গলার স্বর রানীর কান পর্যন্ত পৌঁছালো কিনা। যদি না যায় তবেই ভালো। ওরা দ্রুত জিহোর হাত টেনে বিছানায় বসিয়ে ফেললো। সুবিন চটাস করে ওর মাথায় জোরে সোরে চাটি মারলো। ব্যথায় উফ করতেই ঠোঁট গোল করে মাথায় হাত বোলাতে লাগলো জিহো। ইয়নুর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকে বলল, অসহ্য তো, আমাকে মারছো কেন? আমি কি করেছি? তোমরা ওই মহিলাকে ভয় পাও? ওই বদ মহিলাকে ভয় পাও তোমরা? সত্যি তোমাদের দিয়ে কিচ্ছু করা যাবে না। আমি ভাইয়াকে সব বলে দেব, সব বলে দেব। মামিকে যদি গুলি না খাইয়েছি আমিও জন জিহো না। আমার বউয়ের প্রতিটা চোখের জলের হিসেব নেব আমি। ভাইয়া আসুক, ভাইয়া ওই মহিলাকে ছাড়বে না। তাড়াতাড়ি জিহোর মুখে হাত চাপা দিল সুবিন। জিহোকে আর বলতে না দিয়ে চিন্তিত সুরে বলল, চিল্লাস না কুচুটু কোথাকার, তোর ভাই এখন আমাদের সাথে নেই। ওই বেটা যেখানে গেছে সেখানে থেকে ভুলেও ওর হেড চিফ এখানে আসতে দেবে না। পাগলামো করিস না জিহো, অফ থাক এখন। জিহো ছোটাছুটি করতে নিচ্ছিল কেবল। সুবিনের দিকে তাকিয়ে ধীরে ধীরে সুবিনের কথা শুনে শান্ত হয়ে গেল। জাঙ্কুক যেখানে আছে সেখান থেকে আসা আসলে অনেক কঠিন। একবার সাইকেল থেকে পড়ে পা ভেঙে ফেলেছিল জিহো। পায়ের একটা জায়গায় 3টে সেলাই লেগেছিল রীতিমতো। জাঙ্কুকে পুরো ঘটনা জানানোর পরও সে আসতে পারেনি। কল করে নিজের ব্যর্থতার কথা জানিয়ে কল কেটে দিয়েছিল। প্রায় 3টা মাস বিছানায় কাটিয়েছে, তবুও বড় ভাইকে কাছে পায়নি সে। এরপর থেকে জিহো এটা খুব ভালো করেই জানে, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে তার ভাই সবার মতো ঝটপট আসতে পারবে না। কড়া নিয়মের মধ্যে যার জীবন বেঁধে থাকে, নিয়ম ভেঙে নিজের আত্মসর্বস্ব ক্ষুণ্ণ করে সে কখনোই আসবে না। আয়ু খুব সাবধানে ব্যান্ডেজের কাপড় পেঁচাতে লাগলো, কোনো ক্রমে যেন ব্যথা না পায় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখলো। টেকে পেন কিলার খাইয়ে নানা কথার জালে ভুলিয়ে ভালিয়ে রেখেছে আইরিন। রানীর বিষয়ে যেন আগে থেকে কোনো প্রশ্ন না করুক তার জন্য বৃথার চেষ্টা চালাচ্ছে। তে ব্যাপারটা ঠিকই পরিষ্কার বুঝতে পেরেছে। ওরা কেউই চাইছে না রানীর বিষয়টা আলোকপাত করতে। কেমন যেন মিয়ে থাকছে ওরা। টেকে সবসময় মতো চুপচাপ থাকতে দেখে আয়ু ফার্স্ট এড বক্সটা বন্ধ করে আলমারিতে রেখে গেল। দ্বার খুলে রাখতে রাখতেই স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবি তোমার সবকিছুই আমার ভালো লাগে। মেয়েলি যত স্বভাব থাকা উচিত সবটাই তোমার মধ্যে পরিপূর্ণভাবে আছে, কিন্তু একটা জিনিসের ভারী অভাব। আয়ু বক্সটা জায়গা মতো রাখতেই কথার মাঝে থেমে গেল। আলমারিটা ভালোভাবে বন্ধ করে এবার তের দিকে তাকালো। সেখান থেকে সরে বিছানায় আস্তে আস্তে যিশু আর আইরিনের দিকে তাকিয়ে ছোট একটা ইশারা করলো। ইশারাটুকু দুজনে কিভাবে বুঝলো সেটা অনুমান করতে পারল না তে। চটপট ভঙ্গিতে বিছানা থেকে নেমে রুমের বাইরে চলে গেল তারা। ফ্যালফ্যাল করে তাকিয়ে ঘটনাটা গম্ভীরভাবে চিন্তা করবে, ঠিক তখনই তের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে একদম মুখোমুখি হয়ে বসলো আয়ু। তের কৌতূহলী দৃষ্টিকে কেন্দ্র করে বাকি কতটুকু বলতে লাগলো, এই অভাবটা তুমি এখনো টের পাচ্ছ না। তুমি বয়সে ছোট হলেও আশা করি তোমার বুদ্ধি যথেষ্ট অমায়িকভাবে আছে। যতটুকুই আছে ততটুকু খাটিয়ে আমাকে শুধু একটা কথার জবাব দাও, তুমি যে অতিরিক্ত মাত্রায় চুপচাপ থাকো সেটা কি কোনো পুরুষের সহ্য হবে? তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে তুমি বেশিরভাগ সময় চুপচাপ থাকো। কাঙ্ক্ষিত উত্তর না পেলে আমিও কিন্তু চরম রেগে যাই। সেই দিক দিয়ে ভাইয়া এখনো তোমার সাথে বিরূপ আচরণ করেনি। ভাইয়া তোমার প্রতি যথেষ্ট কনসার্ন ভাবি। ফিউচারে যদি কখনো ভাইয়ার ক্যারেক্টার নিয়ে গুজব ওঠে
আশা করব তুমি তাতে কান দেবে না। আমি ভাইয়ার নিজের বোন না, কিন্তু ছোট থেকে এমনভাবে মানুষ হয়েছে কোনোদিন বড় ভাইয়ের অভাব ফিল করিনি। ভাইয়ার যদি আপন কোনো বোন থাকতো হয়তো এতটাও আদর করতো না যতটা আমরা পেয়েছি। খারাপ লাগছে এখন, তোমার সাথে বেশি দিন স্পেন্ড করতে পারছি না। 2 ঘন্টা পরেই আমার আর যিশুর ফ্লাইট আছে। টিকিটটাও ভাইয়া অ্যারেঞ্জ করে দিয়েছে। আমাদের যেতে হবে ভাবি। আয়ুর দিকে তাকে চুপ করে থাকতে পারল না তে। আয়ুকে অপ্রত্যাশিতভাবে চমকে দিয়ে চাপটে ধরল 2 হাতে। আয়ু হাঁ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তে কখনো চাপটে ধরতে পারে এটা কল্পনার দৃশ্যপটে ভাবাও যেন মুশকিল। তে চাপটে ধরে চোখ বন্ধ করে মাথা নিচু করে নিচু সুরে বলে উঠল, আপনি আরও কিছুদিন থাকলে খুশি হতাম। আপনাদের আড্ডায় যুক্ত থাকতে পারাটাও আমার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল। আমি কখনো মানুষের মাঝে থাকতে পারিনি। আড্ডায় কখনো কেউ হাত ধরে টানেনি, কেউ বলেনি তুমি আমাদের সাথে থাকো। আপনি থেকে গেলে খুব ভালো হতো। কেন জানি না আমার খুব খারাপ লাগছে। সত্যি এক এক করে সবাই চলে যাচ্ছে। এই বাড়িটা আপনাদের ছাড়া শূন্য লাগবে আপু। তের কথায় আলতো করে হেসে দিল আয়ু। সেও থেকে 2 হাতে স্নেহের ডোরে আগলে ধরল। মাথায় একটা হাত বুলিয়ে দিতেই সহাস্য সুরে বলতে লাগলো, হুট করে যদি ফেস্টিভ্যালের ইভেন্টটা না হতো তাহলে আমি সত্যি যেতাম না। আমি তো আগেও বলেছি তোমার সব কিছুই আমার ভালো লাগে। তুমি মন খারাপ করো না ভাবি, আমি ওই দিকটা সামলে নিয়ে আবারও ব্যাক করব। ঠিক দুপুরের মধ্যে লাগেজ রেডি করে নিচে নামলো যিশু আর আয়ু। জনে জনে সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে উঠলো। একই গাড়িতে চড়ে বসলো ইয়োনো। আয়ু আর যিশুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে যাবে একটু পর। পরশুদিন একইভাবে সুবিন সুগা নিজের কর্মক্ষেত্রে চলে যাবে। বাড়িতে থেকে যাবে শুধু আইরিন। এর মধ্যে সেও হোস্টেলে চলে যাবে। জিহো আপাতত বাড়ি থেকে এক পাও নাড়াবে না। যদি তাকে স্কুলে পাঠানোর কথা তোলে তাহলে বরফ খেয়ে ঠান্ডা বাঁধিয়ে বাড়িতেই থাকবে। রানী নামক ডাইনির কাছে তার বউকে ফেলে যাবে না। রানী সেদিনের ঘটনার পর হুট করে ভালো সাজতে শুরু করলো। তের আশেপাশে ঘোরাঘুরি করতো ঠিকই, কিন্তু কোনো ধরনের ক্ষতি করতো না। জিহোর সতর্ক দৃষ্টি শুধু রানীর ক্রিয়াকলাপের উপর আটকে থাকে। চুম্বকের মতো রানীর পিছু পিছু সারা বাড়ি ঘুরতে থাকে। তার বিশ্বাস রানী একা পেলেই তের আবারও ক্ষতি করবে। তাছাড়া জিহো যে গোয়েন্দার মতো মস্তিষ্ক নিয়ে এই বয়সেই পিছু লেগেছে সেটাও রানীর কাছে ধরা খাবে না। দিনের পর দিন এমন করে যেতে থাকলো। জমজমাট বাড়িটার মানুষ হিসেবে কেবলই থেকে গেল 5 জন। সবাই নিজেদের দীর্ঘকালীন ছুটি কাটিয়ে ব্যস্ত জীবনের দিকে ছুটে গিয়েছে। অপরদিকে বাড়ির মানুষজন স্বাভাবিক মেজাজে তাদের দিন গুজরানে ব্যস্ত হয়ে উঠেছে। দিন পঞ্জিকার দিন হিসেবে প্রায় 8টি দিন পেরিয়ে গেল। চোখের পলকে চলে গেল একটা নীরব সপ্তাহ। ঋতু পরিবর্তনের বৈশিষ্ট্য হিসেবে প্রকৃতি এখন শ্রাবণের মায়ার রূপে আলিঙ্গন করেছে। গ্রীষ্মের তপ্ততা রুখে দেওয়ার জন্য বর্ষা চলে এসেছে। নীলচে আকাশটা আকস্মিকভাবে পাল্টে যায় এখন। সূর্যকে ঢেকে দেয় তাণ্ডবকারী কালো মেঘ। মেঘে মেঘে ব্যাপক ঘর্ষণে সৃষ্টি হয় বজ্রপাতের হাহাকার। দালান কোঠা যেন কেঁপে ওঠে প্রতিটা বাজের হুঙ্কারে। এমনই রোদন ধারার দিনে প্রকৃতির বিষণ্ণতায় উপন্যাসের শক্ত মোলাটে ডুবেছিল তে। শাড়িটাও আজ কায়দা করে পরা। বাঙালি সাজে শাড়ি পরেছে সে। শাড়িটার রং ভারী সুন্দর, গাঢ় নীলের জামদানি শাড়ি, সঙ্গে নীল রঙের ব্লাউজ। চুলগুলো কিশোরীর মতো বেনি করা। বেনির কিছু কিছু জায়গায় জিহোর কারসাজিতে গুঁজে আছে বকুল ফুল। মুঠো ভর্তি বকুল ফুল কুড়িয়ে তের চুলে হাসি হাসি মনে গুঁজে দিয়েছে জিহো। ব্লাউজটা যেন লম্বায় খাটো হয়েছে একটু। শাড়িটাও যেন ভুলবশত নিচে নেমে পড়েছে। খুঁতখুঁতে মনটা বারবার কেমন যেন অনুভব করছে। বারবার অলসতার কাছে হেরে বসে শাড়ি ঠিক করতে ইচ্ছে করছে না। বিছানায় বসে জানলার সাথে ঘেঁষে দিয়ে বই পড়ছে তে। হাতে সুন্দর একখানা রোমান্টিক উপন্যাস। বইটা অজ্ঞাতনামায় কুরিয়ার করেছে কেউ, কিন্তু তের সুপ্ত মন জানে না কাজটা কে করেছে। নিছক কেউ বই পাঠাতে যাবে কেন? দাদা ভাই বই পাঠালেও সেটাতে জানতে পারতো। এমন কাজ করার ক্ষমতা কেবল একটা মানুষেরই আছে। সেই মানুষটা কত দূরে আছে সে হিসেবেও জানা নেই।
আকাশটা কঠিনভাবে অন্ধকার করছে আজ। গুরুম গুরুম করে মেঘও ডাকছে। বিদ্যুতের স্ফুলিঙ্গটা আকস্মাৎ করে মেঘ ফাটিয়ে জোরে একটা শব্দ করে, এরপর তলিয়ে যায় অজানায়। উপন্যাসের শব্দমালা থেকে দৃষ্টি সরিয়ে আকাশের লীলা দেখায় মগ্ন ছিল তে। কেন জানি খুব ইচ্ছে করছে তার একটু কণ্ঠ শোনার জন্য। মানুষটা বুক ভরা আক্ষেপ, প্রচণ্ড হতাশা, ব্যর্থ একটা চাওয়া নিয়ে চলে গিয়েছে। একদিনও খোঁজ নেয়নি সে, ওই অসভ্য খ্যাত মানুষটা, কিন্তু সত্যি সত্যি তার কথা পালন করেছে। ভুলেও তের প্রতি কোনো তীব্র আসক্তিটা প্রকাশ করেনি। 8টা দিন পেরিয়ে যাচ্ছে, তার মধ্যে একদিনও খোঁজ নেয়নি। আনমনে আকাশে তাকিয়ে আছে তে। কোলের বইটা বন্ধ করে বুক মার্ক গুঁজে দিল। সেটা রেখে হাত বাড়ালো বালিশের দিকে। বালিশের তলা থেকে টেনে বের করলো বাদামি রঙের নান্দনিক ডায়েরি। ডায়েরির মোলাটের সাথে যুক্ত থাকে সুন্দর একটা বল পয়েন্ট। তে ডায়েরিটা খুলে কলমটা ঠিক করে নিল। ফকফকা একটা পৃষ্ঠা খুলতেই কোলে একটা বালিশ টেনে তার উপরে ডায়েরিটা রাখলো। কলমের নীলচে কালিতে মনের অব্যক্ত কথাগুলো লিখতে লাগলো। বৃষ্টি নামার পর মুহূর্তে জোরে বাতাস ছাড়লো। তের কানের কাছে গুঁজে রাখা চুলগুলো উড়তে লাগলো। নিবিষ্ট মনে লিখে যাচ্ছিল তে। ধ্যান নেই কোথাও। 12ই মে 2025, শ্রাবণ মাস। আকাশে প্রচুর মেঘ জমেছে, কোথাও কোনো আলো নেই। বিদঘুটে অন্ধকারে প্রকৃতি ঠেকে আছে। গুরুম গুরুম শব্দ হচ্ছে খুব। রুমের আলোটা এখন জ্বলেনি। ভাবছি জ্বালবো না, এই রুমটা অন্ধকারই ভালো, এত আলো থাকার প্রয়োজন দেখি না। আপনার শয়নকক্ষে চলে এসেছি, আপনার বিছানায় থাকছি এখন। ছাদের রুমটায় সারাদিন কাটাই, শুধু রাতটুকুর জন্য আপনার রুমটাই সম্বল। 8 দিন যাবৎ আপনাকে দেখি না। কত দূরে বাড়ি জমিয়েছেন তাও জানি না। এখন কেউ আমায় জ্বালাতন করে না। আপনি যেভাবে কথার জালে লজ্জায় মারতেন সেরকম কেউ নেই। আপনাকে অসভ্য বলতে গেলেও এখন হাসি পায়। দিন শেষে আপনি তো আমার সাথেই অসভ্যতামি করেন। আপনি যে এত বড় উচ্চ পদের মানুষ তা আমি অনুমান করতে পারিনি। আপনার হাসি সুলভ আচরণটা সবসময় আমাকে প্রাণোচ্ছল বানিয়ে রেখেছে। কখনো বুঝতেই দেয়নি আপনার মধ্যে সামরিক কর্মকাণ্ডের রীতিনীতি নিষ্ঠা আছে। আপনি কোন বাহিনীর মানুষ সেটা জানতে পারিনি, তবে আপনার পড়ার টেবিলে এমন কিছু ছবি দেখেছি সেটা হয়তো আপনি নিজেই পেন্সিলে এঁকেছেন। ছবিটার অর্থ কিছুই বুঝিনি, কিন্তু নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট শব্দগুলোর প্রথম অক্ষরগুলো লেখা ছিল। আপনাকে খুব কষ্ট দিয়েছি চাংকুক সাহেব, আমাকে ক্ষমা করার জন্য আপনি ফিরে আসুন। আপনার অনুপস্থিতি আমাকে বিষিয়ে তুলেছে। এই যে দেখুন, ডায়েরির পাতায় কত সুন্দর করে মনের কথাগুলো বলতে পারছি, অথচ আপনি সামনে থাকলে কিছুই বলতে পারি না। তখন আপনি আমাকে আবেগহীন ভাবেন, আরও হয়তো ভাবেন আমি বোধহয় বেশি চাপা। হ্যাঁ, আমি চাপা। একটা সত্যি কি জানেন, নীরবে যখন একাকী থাকি তখন দুনিয়ার সবচেয়ে চঞ্চল মেয়েটা কেবল আমি। একাকিত্বের দুনিয়ায় আগন্তুকের মতো আমার মনের আঙিনায় ঠাঁই নিয়েছেন আপনি। আপনার হাসি মাখা অধর দুটো আচমকা জোর গলায় ডেকে উঠল জিন। একাধারে তেমা তেমা বলে ডেকেই যাচ্ছে। শাশুড়ি ডাকে প্রচণ্ড কৌতূহল হলো তে। দ্রুত ডায়েরির কলম ওভাবেই ফেলে রেখে রুম থেকে বেরিয়ে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো পৃথিবীর বুকে। বৈরী আবহাওয়ায় বাতাসের তেজে খোলা জানলা দিয়ে বৃষ্টির বড় বড় ফোঁটা ঢুকতে লাগলো। মুহূর্তের ভিতরে ডায়েরির পৃষ্ঠা ভিজে গিয়ে নীলচে কালি সর্বত্র ছড়িয়ে পড়ল। বাতাসের আরেক দফা হিংস্রতায় ডায়েরির উপর বৃষ্টির জল ছিটকে লাগলো আবার। এবার বিগড়ে গেল অক্ষরগুলোর লেখা। প্রকৃতি যেন পৈশাচিক হাসিতে মেতে উঠেছে। ডায়েরির ওপর ক্রিয়া ফলিয়ে প্রচণ্ড খুশিতে হিংস্র হয়ে উঠছে। ঠাস ঠাস ভূমি কাঁপিয়ে চতুর্দিকে বজ্রাহত হলো। পৃথিবীর এমন ভয়াবহ রূপ যেন অশনি সংকেতের বার্তা দিচ্ছে, ইশারা দিচ্ছে অশুভ কিছুর আগমন। আবার দালান কেঁপে উঠল। সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে তলিয়ে গেল জীবন বাড়ি।